আসসালামু আলাইকুম। হয়তো বরবাদ হয়ে গেলাম। বরবাদ দেখতে গিয়ে কি বরবাদ হয়ে গেলাম? নাকি বরবাদেই বিলীন হয়ে গেলাম? আসলে কিছু বলার নেই। সাকিবিয়ানদের জন্য একটা টপ লস। ছবির কি বলবো? আসলে বলার ভাষাকে খুঁজে পাচ্ছি না। আসলে যে কি ও কোন ভাষায় এটা এক্সপ্লেন করবো আসলে আমি জানি না। আর কখনো সচরাচর করি নাই। প্রথমবার হয়তো আপনাদের সামনে সেভাবে আমি হয়তো আপনাদের মনগতভাবে কথার মাধুরী দিয়ে আপনাদের মন ভরাতেও পারবো না। এখন ছবি বাংলাদেশের থেকে তো দেখার সিস্টেম নাই, চলেই গেছে। আগে 10 টাকা 6 টাকা 12 টাকা দিয়ে মানুষজন হলে গিয়ে ছবি দেখতো। এখন 200 400 500 800 1400 1000 টাকা নিয়ে ছবি হলে যেতে হয়। এইটা কয়জনই বা অ্যাফোর্ড করতে পারে, আর কয়জনই বা দেখতে পারে? সারা বছর ছবি মুক্তি পাইতো, এখন ছবি মুক্তি পায় শুধু ঈদে। তো বরবাদ নিয়ে হাইপ তো অনেক আগে থেকেই ছিল, এবং হাইপ ভাইব যেই পর্যায়ে গেছে সেইটা সম্পূর্ণ ঠিক রেখেছেন এক সাকিবময় ওয়ান ম্যান আর্মি। হাস্য চরিত্রগুলা এখন কি বলবো ভাই, আমাদের মিশা সাহেব, ওনাকে ছাড়া তো ছবি কল্পনাই করা যায় না। ওনাকে, ওনার জায়গায় উনি যেই অভিনয় করছেন, ওনাকে পুরস্কার কতগুলো দেওয়া যায়। মানে অভিনয় কারণ যে যতটুকু সময় ছিল, ফজলুর রহমান বাবু বলেন, এই ভারতের শ্যামস এবং যে সাহেব নাকি আরো কয়েকজন, আমাদের যিশু সাহেবের কথা তো বলার কিছুই রাখে না। যিশু সেনগুপ্ত, ভারত বাংলাদেশ, আমাদের নাদের খান, আমাদের কি জানি সেলিম সাহেব, আসলে যে যতটা সময় স্ক্রিনে ছিল, প্রত্যেক একটা তারা ভাই, তারার আলো কেউ কম দেয়নি। ছবির মেকিং বলেন, সাউন্ড, কালার ইফেক্ট, যেখানে যা লাগবে প্রযোজক কোনো কার্পণ্য করেন নাই। আগের দিনে ছবিগুলা কি হতো, যেমন আগের ছবির কথা যদি বলেন, অন্তরাত্মা কি হইল, মানুষের ওই কিছুই মনের খোরাক জোগাইতে পারে নাই, আস্তে করে চলে গেছে। আহ, এরকম এখন মানুষের হাতে অপশন আছে। আপনার হাতে ইন্টারনেট আছে, আপনার হাতে অপশন আছে, আপনি হলিউড, বলিউড, মালায়ালাম, আপনি তামিল, তেলেগু, কন্নড় ভাষার বিভিন্ন ছবি দেখতে পারবেন, এবং বিভিন্ন ছবির সাথে আপনি বিভিন্ন ছবির তুলনা করতে পারবেন। এবং যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি একবারে শেষ, একজন নায়ক আছে, সে বছরে একটা দুটো ছবি করতেছে, এবং আমরা চাচ্ছি কি, যে আমাদের ছবির ভিতরে হলিউডের মতো সবকিছু থাকবে, আমাদের বলিউডের মতো সবকিছু নাচ গান থাকবে, তামিলের মতো অ্যাকশন নাচ গান সবকিছু থাকবে, এবং সবকিছু আমরা একটার ভিতরে চাইতেছি। একটার ভিতরে আসলে চাওয়াটাকে আমাদের ঠিক, মোবাইল কোম্পানি মোবাইল বানায়, প্রথম একটা মডেল লঞ্চ করে, পরবর্তীতে আলট্রা, আলট্রা প্রো ম্যাক্স এবং আরও বিভিন্ন মডেল আনে, এবং এক একটা ইউজার বেস যারা আছে তাদের উপরে বেস করে এক এক পদের মোবাইল আসে। আপনি কোনোটার ভিতরে ক্যামেরা এবং ছবি এমন সুন্দর করতে পারবেন যে সেটার ভিতরে হয়তো আপনার গেমস খেলে মজা পাবেন, এবং গেমস এবং ছবি একটার ভিতরে এমনভাবে পাইলেন, সেটার ভিতরে আপনি বিভিন্ন এডিটিং অ্যাপগুলা ঠিক মতো হইতেছে। মানে এক একটা ফ্যান বেজের জন্য এক একটা ধরনের মোবাইল এইরকমই, মানে ছবিগুলাও ঠিক এখন এরকম হয়ে গেছে। এখন উম, আমাদের কিছুদিন আগে দরদ, দরদ যে স্টাইলের ছবি, তারপরে তুফান আরেক স্টাইলের, সেখানে উম, রাজকুমার এক পদের, তারপরে আপনার উম, প্রিয়তমা একই স্টাইলের ছবি। এখন সবগুলা মিলায় যদি একটা করা হয়, হবে? হবে না। এক এক পদের সিস্টেমে থাকে। কিন্তু এখানে আমাদের সাকিব ভাই, যাকে অনেকে গার্মেন্টস শ্রমিক বা রিক্সাওয়ালাদের নায়ক বলে, উনি একটা সময় কিন্তু একটা গণ্ডিতে আটকে ছিলেন, কিন্তু কয়েক বছর ধরে দেখেন নিজেকে বারবার ভাঙার চেষ্টা করতেছেন। আগের পরিচালকগুলো এই চেষ্টাগুলো করে নাই যে ওনাকে ভেঙে ওনাকে নতুন নতুন রূপগুলো সামনে আনা। নবাব, শিকারী বা ওই জাতীয় ছবির পরে উনি যেভাবে শুরু করছেন, এখন এই যে কয়েক বছরে তো কয়েকটা ছবিতে কয়েকটা লুক, কয়েকটা স্টাইল, মানে আগে উনি নায়ক থেকে অভিনেতা হওয়ার যথেষ্ট চেষ্টা করতেছেন। যাই হোক, এটাই তো একজন অভিনেতার মূল সীমা। তো সেই সুবাদে যদি বরবাদের কথা বলতে হয়, বরবাদের প্রতিটা পার্শ্ব চরিত্র বলেন, কাকে থেকে ছেড়ে দিয়ে কাকে বলবো, আর পুরা ছবিটার ভিতরেই দুটো চরিত্র বাদ দেয়।
দুইটা চরিত্র তো মারা গেল, আর আমাদের ফজলুর রহমান বাবু, এই দুটো চরিত্র ভাবে সবার নেগেটিভিটি যেন তুলে আনা হয়েছে। কারো কোনো পজিটিভলি কোনো নায়ক বলেন নায়িকা বলেন আর যাই কিছু বলেন, সবার নেগেটিভিটিটাই সামনে আসছে। তো ছবিটা দেখতে গিয়ে অনেক সময় সবাই বলতেছে যে আপনি বোরিং হবেন না কখন, কিন্তু ভাই বোরিং হওয়ার জায়গা আছে, অনেক জায়গায় আছে বোরিং হওয়ার। ছবির কাহিনীটা গল্পর স্ক্রিন প্লেটা শুরু হয় একভাবে, এবং নায়ক নায়িকার কেমিস্ট্রি দেখানোর জন্য বেশ কিছুটা সময়, এগুলো সব ছবিতে একই স্টাইলে থাকে, এগুলো একই স্টাইলে থাকে। আবার পরবর্তীতে গিয়ে একটা জায়গায় টুইস্টে দ্বন্দ্ব, নতুন করে টুইস্ট আসলো, নায়ক নায়িকার মধ্যে দ্বন্দ্ব শুরু হইলো, সেই দ্বন্দ্বকে ভাঙতে গিয়ে নায়কের যে বারবার ব্যর্থ চেষ্টা, ওখানেও আমার কাছে বোরিং লাগছে। কিন্তু অনেকে বলতেছেন যে বোরিং হতো আপনি হবেন না, টপ নস। আর অনেকে বলতেছেন যে তুফানের চাইতে 100 গুণ বেশি। আরে ভাই, তুফানের চাইতে 100 গুণ বেশি, আমার এই কথাটা একটা দ্বিমত আছে। দ্বিমত আমি এই জন্যই বলবো, কারণ সব পরিচালকের মনসানা একরকম না। প্রত্যেকে তার নিজস্ব মাইন্ডসেটটা যেমন আলাদা থাকে, ওই সেট থেকেই সে ওইভাবে ছবি তৈরি করে। আহ, তুফান দেখে কি কেউ বোরিং হয়েছেন? আমার মনে হয় না। কারণ তুফানে প্রেম ভালোবাসা গল্প অ্যাকশন সিকোয়েন্স যেভাবে আইছে প্রত্যেকটা জায়গায়, কেউকে বোরিং হইতে দেয় না। তো গল্প ছবি থেকে একটা মেসেজ থাকে, মেসেজ থাকে। একটা ছবি একটা গল্প একটা মানুষকে পাল্টাতে পারে, আর একজন মানুষ, একজন দর্শক বা শ্রোতা, সে সমাজ বা সারা দেশটাকে পাল্টানোর ক্ষমতা রাখে। এখন আমি ছোট মানুষ, আমি যদি আপনাদেরকে বলি যে গল্পের মেসেজটা কোথায়, এই ছবিটা থেকে মেসেজটা কি? আপনি ভায়োলেন্সে ভরপুর, A to Z ভায়োলেন্স, ভায়োলেন্স আপনি দেখতে পাবেন। ভায়োলেন্স পুষ্পাতে যেরকম আছে, অ্যানিমেলে যেরকম আছে, আপনার কি বলে সালারে যেরকম আছে, ভায়োলেন্স এবং অ্যাকশন টপ নচ। আপনি মানে মনে হবে যে আপনার ডিব্বা ভরে গেছে ভায়োলেন্স, রাখার জায়গা নেই। এত ভায়োলেন্স দিয়ে একজন দর্শক শ্রোতার কি শিখে কি নিয়ে বাসায় যাবে? হুম? গল্পই হচ্ছে আসল হিরো, গল্প। আমাদের সম্ভবত কাজী হায়াত স্যার, উনি কোনো জায়গায় বলছিলেন যে গল্প হচ্ছে আসল হিরো। ওনার আম্মাজান ছবিতে হিরো দুইটা, আমিন খান সাইড হিরো, এবং সেই হিরো গল্পের হিরো কিন্তু মান্না। মান্না কিন্তু বেসিক্যালি হিরো ছিল না, ওটার ভিতরে এন্টি হিরো ছিল। ওনার এন্টি যত ক্যারেক্টার ওটাকে প্লে করা হয়েছে, এবং এই এন্টি ক্যারেক্টার বাদশা চরিত্রটার জন্য রুবেলকে প্রথম চয়েস করা হয়েছিল, এবং রুবেল ওই ছবিতে সাইনও করেছিল। এমনকি সাইনিং মানি পেয়েছিলেন কিনা আমি জানি না, হয়তো ফেরত দিয়েছেন। তারপরে রুবেলের পরে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যারকে চিন্তা করা হয়েছিল। কারণ হুমায়ুন ফরিদি স্যার কে নেওয়ার ক্ষেত্রে হয় নাই, হয়তো কোনো হয়তো ব্যাটে বলে মিলে নাই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাজী হায়াত স্যারের ওনার সুবাদেই মান্নাকে আনা হয়েছে যেভাবেই হোক। কারণ উনি বারবার বলছেন যে আমি যেভাবেই এটা লিখছি মান্নাকে বেশ করি। কারণ ওই গল্পটার পটভূমি ছিল কি, আমাদের গল্পের প্রযোজক যে দীপু সাহেব, দীপজল সাহেব, ওনার আম্মা ওনার কাছে একদিন ফল খাইতে চাইছে। উনি বাজারে গিয়ে পুরো ফলের দোকান কিনে নিয়ে আসছে, এবং তারপর থেকে ওনার মাথায় ঘুরতেছে একটা ছবি করবো যেখানে শুধু মা কেন্দ্রিক, যে মায়ের জন্য একটা ছেলে দুনিয়া সবকিছু করতে পারে। তা ওইখান থেকে কিন্তু আমরা জানি পটভূমি শুরু। এই গল্পের পটভূমি কোথায় আমি জানি না, এই ছবিটা দেখতে গিয়ে আমার কেন জানি এই 25 বছর আগের মিস ডায়না ছবির কথা মনে হচ্ছে, ফেরদৌস, রাজীব, মৌসুমী। আমার কেন জানি আম্মাজান ছবির কথা মনে হয়েছে এই ছবিটা দেখতে গিয়ে। আমার কেন জানি সত্যের মৃত্যু নেই ছবির কথা মনে হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে বদিউল আলম খোকনের বিভিন্ন ছবি আছে, এই আঘাত পাল্টা আঘাত, তারপরে ফাইটের তার আরমান সাহেবের পরিচালিত একটা ছবি আছে আরমান, তারপরে সাকিবেরও কিছু ছবি আছে, সে বদিউল আলম খোকন বলেন এবং আম, আমাদের এমবি মানিক, তারা যে স্টাইলের ছবি বানায়, যে নায়ক সুপার পাওয়ার, তার সামনে কেউ এসে দাঁড়াতে পারবে না, উনি সব কিছু শেষ করে দেবেন। তো ওনাদের কথা আমার খুব মনে পড়ছে, ওই ছবিগুলোর কথা খুব মনে পড়ছে।
কিছু কিছু সিনে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই সিনটা তো ওইখানে মিলেছে। আর হয়তো অনেকে বলতেছেন যে এই 100 বছর 50 বছরে বাংলাদেশে এরকম ছবি হয়নি। আসলে পরিচালক মেহেদী হাসান হৃদয় উনি যেই ফরম্যাটে যেই স্টাইলে ছবি বানাইছেন এই স্টাইলে হ্যাঁ ঠিক আছে, তো এই স্টাইলে বাংলাদেশে কোনো ছবি হয় না। কিন্তু আবার এটা উনি বলছেন যে ছবির অনেক সিকোয়েন্সের সাথে অনেক ছবির মিল পাবেন। যেমন সাকিবের পুষ্পার ছবির কথা মনে পড়লে, অ্যানিমেল ছবির কথা মনে পড়লো, মানে ওই মনে হইতেছে যে ওই অ্যানিমেল থেকে মনে হয় এই সিকোয়েন্সটা নেওয়া, ওই পুষ্পা থেকে মনে হয় এই সিকোয়েন্সটা নেওয়া, ওই সালার থেকে মনে হয় এই সিকোয়েন্সটা নেওয়া, ওই আহ, আম্মাজান থেকে হয়তো এই মূল এটা নেওয়া, ওই আহ, আহ, মিস ডায়না থেকে হয়তো নেওয়া, হয়তো এমবি মানিকের দুর্দর্শ ছবি থেকে সাকিবেরই হয়তো ওই সিনগুলো নেওয়া। তো এইরকম বিভিন্ন জায়গা থেকে মসলা নিয়ে এমন একটা খাবার তৈরি করছেন, কিসে কাচ্ছি, কিসের মোড়ক পোলাও, কিসের কি, মানে সবকিছুর উপরে হয়ে গেছে খাবারটা। এখন প্রত্যেকটা ছবির কিন্তু একটা গল্প থাকে। বুঝতো? আপনার উম, প্রিয়তমার গল্পের তো একটা মাধুর্যতা এবং আহ, শক্তিশালী একটা দিক আছে, তুফানেও আছে। তো কিছু কিছু মেন স্তম্ভের উপরে থাকে, একটা গল্প দাঁড়ায় থাকে, যেটা ওই গল্পের মেন স্তম্ভ। এই টুইস্টের উপরে পুরো গল্পটা দাঁড় করানো থাকে। আমাজনের ভিতরে যে মা, নির্যাতিত মায়ের জন্য একটা ছেলে যা খুশি করতে পারে, এইখানে একটা মেয়ের জন্য একটা ছেলে সবকিছু করতে পারে। মানলাম, এই মেয়ের জন্য নায়ক সবকিছু করে, এরকম ছবি কি বাংলাদেশে হয় নাই? হয়েছে। অন্যান্য ছবিতে ভায়োলেন্স তো দেখানো হয় না, এখানে যথেষ্ট মানে ভায়োলেন্স ভরপুর দেখানো হয়েছে। তো ভায়োলেন্স গুলা কি আসলে এইভাবে দেখানো উচিত ছিল? আপনি যদি মনে করেন যে আমাদের আহ, একজন নারী পরিচালক আছে, নাম হচ্ছে নার্গিস আক্তার, উনি সমাজ সংসার এবং যৌনতা নিয়ে ছবি করেন এবং যৌন রোগ নিয়ে ছবি করেন। উনি একটা ছবিতে আহ, কি করলেন, ওনার ছবিটার ভিতরে পপি ছিল, রিয়া ছিল এবং টনি ডাইস ছিল। এমন একটা ওষুধ নায়িকার উপরে চাপাই দিলেন, যার জন্য ওনাদের বিয়েটা প্রায় ভেঙে গেল। এবং পরবর্তীতে নায়িকা চেষ্টা করলো তার উপরে ওই দোষ, তার মা বাবার উপরে ওই দোষ কিভাবে ভাঙানো যায়, ভাঙলো, শেষ করলো, প্রমাণ করলো যে আমি নির্দোষ আছি, আমার মা বাবা নির্দোষ আছে। কিন্তু যখন সবকিছু নির্দোষ প্রমাণ হওয়ার পরে সবাই এগিয়ে আসলো যে হ্যাঁ ঠিক আছে তোমরা মিল হও, উনি বললেন, আমার আত্মসম্মান বোধ থেকে আমি সরে যেতে চাই, আমি থাকতে চাই না, উনি দূরে চলে গেলেন। সেই সুবাদে এখানেও ওইটার ভিতরে যেমন একটা আরোপিত একটা রূপ এনে ঢুকানো হলো টুইস্টের মাধ্যমে, এই ছবিটার ভিতরেও ঠিক সেরকম একটা টুইস্ট হবে। মানে একবারে ধৈর্য আইন না জোর করে ওইখানে টুইস্টটা সাজানো হয়েছে। কি, নায়িকা সবকিছু করলো এবং ওই টুইস্টের কারণে দ্বন্দ্ব শুরু হইল এবং সেই টুইস্টকে ভাঙার জন্য নায়ক বারবার চেষ্টা করতে লাগে। আমার মনে হয়েছে যে ভাই এই টুইস্টটা ওই নার্গিস আক্তারের মতো ওইভাবে জোর জবরদস্তি ছবির ভিতরে না ঢুকায় আরো অনেক ছিল। কারণ ছোটবেলায় নায়ক শুরুতেই একটা ভায়োলেন্স দেখায় শিশু ক্যারেক্টার থাকা অবস্থায়, ওই ভায়োলেন্সকেই টেনে নিয়ে বড় করার অনেক স্কোপ ছিল। এবং যত ন্যারেটিভ গুলা বাড়ানো হয়েছে ওগুলাকে কমিয়ে যিশু সেনগুপ্তর মনে হলো আমার কাছে যে তার উপস্থিতি আরেকটু বাড়াইলে মনে হয়, অন্য দিক কাটছাট করে উনারটা বাড়াইলে হয়তো আরো জমতো। মানে আপনারা বলবেন যে এই ছেলেটা কি বলতেছে, হ্যাঁ সবাই বলতেছে 100-এ 100, 100-তে 100 ছবি ঠিক আছে, আরো আমি বলছি হ্যাঁ ভাই সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার কাছে জানি কেমন মনে হলো যে কোন জায়গায় যেন একটা খামতিতে রেখে গেল। যে যেই টুইস্টের উপরে ছবিটা দাঁড় করানো ওই টুইস্ট অনুযায়ী ফিনিশিংটাও কোনোদিনই হ্যাঁ নায়ক নায়িকা মেলে না, ঠিক আছে। ওই টুইস্টটাকে যদি উম, ছবির মূল ধরা হয় এবং ওই মূলের ফিনিশিং অনুযায়ী নায়ক নায়িকা মিলে না, ঠিক আছে, উনি না মিলাক অন্যভাবেও ও করতে পারতেন, করেছেন, ভালো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যে এটা সবাই কি ভাববেন জানি না, আসলে ছবিটা হলে গিয়ে না দেখলে বুঝবেন না। ছবিটা যে লাউড ভাইবে ছবিটা তৈরি করা হয়েছে, এখানে সিনেপ্লেক্সে বা হলে না গিয়ে পয়সা উসুল ছবি একদম, এদিক দিয়ে কোনো কারো দ্বিমত নেই, ফুল এন্টারটেনমেন্ট হয়ে আসতে পারবেন। তো অনেকেই ছবি দেখে এন্টারটেইন হওয়ার জন্য আর ছবি দেখে বোঝার জন্য। যদি বুঝে কেউ দেখেন হয়তো বলবেন যে আমি পাগল, হয়তো অবশ্য কিছু বুঝি না।
হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন। কিন্তু ওই বিষয়টা না আসলেই হয়তো। ছবির ভিতরে আমার কাছে মনে হয়েছে যে ফজলুর রহমান বাবু একটা নিরীহ মানুষ, তাকে একেবারে মানে ওটাকে কেন আনা হইলো যে শুধু গল্পটাকে একটু টেনে নিয়ে যাওয়ার জন্যই মনে হয়। ওটাকে না আনলেও গল্প আরো বড় করা যেত, অনেক স্কোপ ছিল। যেই সিকোয়েন্স যিশু সেনগুপ্ত এবং নায়িকাকে দিয়ে ঢোকানো হইলো লাস্টে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার, ওগুলো দিয়ে আরো আধা ঘন্টার গল্প বড় করা যেত। ফজলুর রহমান বাবু এবং নায়িকার স্পয়লারটা দিয়েই দিই নাকি যে বোন, ওই সিস্টেমটা না আসালেও তেমন কোনো সমস্যা হতো না, ওটারে বড় করার সিস্টেম ছিল। এখন হয়তো আপনি বলবেন যে আপনি কি বড় বোনটা বলে দেন কিভাবে কি করতে হবে বলেন, তাহলে আপনার কাছ থেকে সবাই গল্প নিয়ে এখন নায়ক নায়িকারা পরিচালকরা ছবি করুক, আপনি করে দেখান একটা। আরে ভাই, ছবি তো দেখছি আমি আমার জীবনে, বাংলাদেশের কোন হলে আমি যাইনি, সব হলেই গেছি। মিরপুরে থাকাকালীন অবস্থায় পূরবী, এশিয়া, সনি, পর্বত, শ্যামলী, আনন্দ, গীত সঙ্গীত, ডাইনামিক না যমুনা, এমনকি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায় যখন শুরু হয় আমি তখন থেকেই মিরপুর থেকে এসে এসে বলাকা বিনাকা মুভি দেখে যেতাম। আমি সব পদের ছবি দেখতাম, অ্যাকশনও দেখতাম, ওই আর্ট ফিল্মও দেখতাম, সবই দেখতাম এবং দেখতাম, সবাইকে বলতাম যে এইটা এইভাবে গেলে, এইটা এইভাবে গেলে এইভাবে হবে। নায়ক নায়িকার দ্বন্দ্ব এবং পরবর্তীতে যাইয়া নায়িকা ভুল বুঝে কাছে আসতে যায়, আসতে পারে না, এই সিকোয়েন্সের ছবি বাংলাদেশে বহু বহু হয়েছে, অসংখ্য ছবি হয়েছে। কে বলে এইরকম ছবি হয় না? কিন্তু ফরম্যাটে হয় নাই, এই ফরম্যাটে নায়কের এরকম ভায়োলেন্স হয় নাই। এই ফরম্যাট আর এই ভায়োলেন্স যদি আপনি বাদ দেন, এরকম ছবি আমি হয়তো, যদি কেউ চান অন্তত 20টা ছবি আমি বলতে পারবো যে এরকম ছবি বাংলাদেশে আছে। কিন্তু ওই পুরান ছবিগুলো হয়তো আপনারা কেউ দেখেন না, জানেন না, এই জন্য হয়তো আপনার থাকে না। আপনি মিস ডায়নার যেই ছবির ক্রিমিনাল কাহিনী, যে তার স্বামী গেল, সন্তান গেল, আহ, নিজের ইজ্জত মান সম্মান সব গেল, হুম, তারপরে তার প্রতিশোধ স্পৃহা পারল। সেই ছবিতেও কিন্তু নাদের খান ছিলেন, এই ছবিতেও নাদের খান আছে। যাক, আপনারা হলে যাবেন, বাংলা ছবির পাশে থাকবেন, আলোচনা সমালোচনা থাকবেই, হয়তো এক একজনের আলোচনা সমালোচনা এক এক রকম হতে পারে। ঠিক আছে, দোয়া করবেন সবাই। বাংলা ছবি, অন্যান্য ছবি যেগুলো যা আছে ওগুলো সবাই মন দিয়ে দেখবেন এবং বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবেন, আশা রাখি।